ঘোড়ার কাণ্ড দেখে চমকে গেল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঐশী এলার উপর সব দোষ দিতে থাকে আর বলে, দিদিভাই যদি জামাইবাবুকে বিয়ে না করতো তাহলে তো নেহার সঙ্গে আমাদের শত্রুতাই হতো না। নেহাকে তো আমরা চিনতামই না, আর আমাদের এত বড় ক্ষতিটাও হতো না। এই যে সবকিছু পুড়িয়ে ফেললো, সর্বশান্ত করে ফেললো, এই সব কিছুর জন্য না দিদিভাই দায়ী। তখনই দেখা যাবে গোরা অবাক হয়ে শুনতে থাকে। তখন ঐশী বলে, হ্যাঁ, সবকিছুর জন্য দিদিভাই দায়ী। তখন কৃষ বলে, ঐশী, বৌদিকে দায়ী করা বন্ধ করো। কেন সব ব্যাপারে তুমি বৌদিকে দায়ী করো বলো তো? তখনই হৈমন্তী বলে, হ্যাঁ, ঐশী একদম ঠিক কথা বলেছে। এই সবকিছুর জন্য না এই এলাই দায়ী। এই এলার বিয়ের জন্যই। ওর মা হৈমন্তী আমাদের কাউকে কিছু জিজ্ঞাসা না করেই এই বাড়ির দলিলটা বন্ধক দিয়ে দিয়েছিল, শুধুমাত্র এলার বিয়ের জন্য। কেন রে হৈমন্তী, তুই সব সময় এলার কথা কেন ভাবিস? আমারও তো একটা ছোট্ট মেয়ে আছে, আমাদের কথাও তো ভাবতে পারিস। কখনো কি ভেবেছিস? তখন এলা বলে, মামি আমি। তখনই সরলা বলে, হ্যাঁ তুই, এলা তুই, তোর জন্য তোর মা সব সময় ভাবে। এই যে আমার মেয়েটা দেখেছিস, ওর বিয়ের জন্য একটু একটু করে গয়না আমি রেডি করে রেখেছিলাম, এখন তো সবকিছু নিয়ে চলে গেল, আমাদের সর্বশান্ত করে দিল, পথে বসিয়ে দিল। এবার কি হবে? কি হবে বল? আমরা কি করব? আমরা তো পথে বসে বসে গেলাম। এবার আমাদের দায়িত্ব কে নেবে? আমরা কি করে খাওয়াবো আমার মেয়েটাকে, বা বিয়ে দেবো কি করে? তখন ঐশী বলে, মামি একদম ঠিক কথা বলছে, সবকিছুই দিদিভাইয়ের জন্য হয়েছে। দিদিভাই সবকিছুর জন্য দায়ী। তখনই গোরা বলে, না, উনি কিছুর জন্য দায়ী নয়, ওনাকে কেউ কিছুর জন্য দায়ী করবে না। তখনই দেখা যাবে এই কথা শুনে ঐশী অবাক হয়। তারপরে গোরা বলে, আমি তো বলেছি এই বাড়ির দায়িত্ব আমার, তাই সবার দায়িত্ব আমি নিব। আমি নিতে চাই সবার দায়িত্ব। আপনারা কেন চিন্তা করছেন? আপনাদের পাশে আমি আছি তো, পুরো সেন বাড়ি আপনাদের পাশে আছে। তখন এলা তাকিয়ে থাকে। তখনই হৈমন্তী সবাইকে বলে, আমি সত্যি ভাগ্য গুণে এরকম একটা মেয়ের জামাই পেয়েছিলাম। তারপরেই আলিয়া বলে, হ্যাঁ তাই তো, দুই মেয়েকে সেন বাড়িতে বিয়ে দিয়ে এখন আর ওনাদের কি? আর দাদু, তুমি আর কত করবে বলো তো? আগেই তোর মামার জন্য কতগুলো টাকা খরচ করেছো, সেই টাকাই তো এখনো শোধ দিতে পারেনি। এখন আবার এদের পুরো বাড়ির দায়িত্ব নেবে? হ্যাঁ, এরা তো বসে বসে খেতে পারবে, এদের আর কি। ব্যাস, হয়ে গেল। এখন একটা বাহানা পেলে হলো। তখন দাদু বলে, শোনো দিদিভাই, এসব কথাগুলো একদম বলবে না। এলামা আমাদের বাড়ির জন্য কত কি করেছে তুমি জানো? নিজের জীবন পর্যন্ত দিতে গেছে, নিজের জীবন দিয়ে হলেও আমাদের বাড়ির সম্মান রক্ষা করেছে। আর তুমি কিনা ওদের বলছো? তখন এলা বলে, না দাদু, আমার বাড়ির দায়িত্ব কাউকে নিতে হবে না। তখন গোরা বলে, কেন এরকম করছেন বলুন তো? আপনি এই ওভার কনফিডেন্সটা একদম দেখাবেন না। তখন এলা বলে, শুনুন, আমি আমার বাড়ির দায়িত্ব নিতে পারি। আমার বাবা যাওয়ার পরে আমার সবকিছু দায়িত্ব আমি নিয়েছি। তখন গোরা বলে, কেন বুঝতে পারছেন না? আমি আছি তো আপনার পাশে, আমি সব সময় থাকবো, বলছি তো। তখনই এলা বলে, না, দাদু থেকে একটা পারমিশন নেওয়া দরকার আছে। আসলে দাদু, বাড়ির এরকম পরিস্থিতি, তাই আমি চাই বাড়িতে কিছুদিন থাকতে, আর এই বাড়ির পরিস্থিতিটা সামলে নিতে। আমাকে অনুমতি দেবেন? তখনই এলার মা বলে, এলা, কি বলছিস তুই? সদ্য তোদের বিয়ে হয়েছে, জামাইয়া তুই কত কষ্টে এক হয়েছিস, এখন কিনা আবার তুই এ বাড়িতে এসে থাকবি? তখন দাদু বলে, কি সমস্যা আছে দিদিভাই বলো তো? সবাই শ্বশুরবাড়িতে গিয়ে থাকে মেয়েরা, এবার না হয় আমার নাতি শ্বশুরবাড়িতে থাকবে, কোনো সমস্যা নেই। এবার জামাই এসে শ্বশুরবাড়িতে থাকবে, এটা তো আর ভালো কথা, কাছাকাছি থাকবে। কি দাদুভাই, তুমি থাকতে পারবে না? তখন গোরা বলে, হ্যাঁ আমি থাকবো। তখন তো দেখা যাবে এলা খুশি হয়ে যায়। ওইদিকে এলার মা ভীষণ খুশি হয় আর বলে, সত্যি সত্যি মেসোমশাই, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি অনেক ভাগ্য করে এসেছিলাম, তাই আমার মেয়ের জামাই এত ভালো হয়েছে, মেয়ের শ্বশুরবাড়ি এত ভালো হয়েছে আপনাদের জন্য। সত্যি আমার গর্বে বুকটা একদম ফুলে যাচ্ছে। কিন্তু আমি এই সংসারটা চালাবো কি করে? সবকিছু তো শেষ হয়ে গেছে, এরকম লস সবকিছু কি করে দাঁড় করাবো? তখন এলা বলে, তুমি চিন্তা করো না মা, আমি ভেবেছি তো, আমি করব, কিছু না কিছু করব। তোমাদের কারো চিন্তা করতে হবে না, সবকিছুর দায়িত্ব আমি নেব। তারপর দেখা যাবে ঐশী ওর বাবার লেখা বইগুলো সব বিক্রি করতে নিয়ে আসে আর বলে, এগুলো বিক্রি করে হলেও আজকে বাজারটা তো হয়ে যাবে। তখন এলা বলে, কি করছিস তুই? কেন বিক্রি করছিস? তুই জানিস না আমার বাবার শেষ সম্বল এগুলো, এই বইগুলো আমার কাছে সবকিছু। তখন ঐশী আর এলা এই নিয়ে ঝগড়া করতে থাকে। তারপর দেখা যাবে গোরা সেখানে চলে আসে। তখন গোরা এসে বলে, কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? তখন কাগজওয়ালাকে টাকা টাকা দিয়েই সেখান থেকে বিদায় করে দেয় গোরা।
তারপরে এলা বইগুলো সব রেখে দেয়। তখন ঐশী দেখতে পায় যে কাগজওয়ালা চলে গেছে। তখন ঐশী বলে, কোথায় গেল লোকটা? দেখ দিদি ভাই, তোর জন্য এই কাগজগুলো আমি বিক্রি করতে পারলাম না। শোন, তুই সবসময় যে মানুষটাকে আইডল মেনে এসেছিস না, সেই মানুষটা একটা ফেলর। বুঝতে পেরেছিস? সে একটা কাপুরুষ। সে এই 2 মেয়ে বউ রেখে অনেক আগে পালিয়ে চলে গেছে। আমাদের রেখে চলে গেছে। তুই কেন সেটা বুঝতে পারছিস না? ওই মানুষের না আমাদের জীবনে কোনো রকম কোনো অবদান নেই। সেটা তুই মান বা না মান, তোকে মানতে হবে। বুঝতে পেরেছিস? তখন তো এই কথা শুনে এলা তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে গোরা এলাকে বলে, আচ্ছা হয়েছে তো, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। তখন এলা বলে, শোন, আমার বাবার বইগুলো কেউ পড়েনি ঠিক আছে, কিন্তু একসময় পড়বে। তুই দেখিস এই বইগুলোই না একসময় তার মূল্য পাবে, আর আমার বাবাও ফিরে আসবে। তখনই দেখা যাবে এলার মা আসে আর এসেই বলে, এলা, ওনার কথা বাদ দে তো। এবার আমরা কি করব, কি করে চলবো সেটা একবারও ভেবেছিস? তখনই দেখা যাবে সরলা বলে, হ্যাঁ রে, তোর মামার এই অবস্থা, যদি কিছু হয়ে যায়। তারপরে নীরা বলে, আচ্ছা পেন গেস্ট রেখে দিলে? তখন গোরা বলে, পেন গেস্ট রাখলেও কত টাকাই বা পাওয়া যাবে, তাতে এত বড় সংসার। তখন ঐশী বলে, তার থেকে প্রমোটারকে দিয়ে দিলেই তো হয়ে যায়, ব্যাস। তখন এলা বলে, না, এই বাড়ি বিক্রি হবে না, কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? আমি সবটা ভেবে নিয়েছি, কি করব না করব। তখন এলার মা বলে, তুই ভেবে নিয়েছিস? কি করবি তুই এলা? তখন এলা বলে, এটাকে হেরিটেজ হোম বানাবো, মামির হাতের বাঙালিয়ারা রান্না, আর আমাদের এই পুরনো বাড়ি, সবকিছু মিলিয়ে। তারপরে আমাদের বুটিক্স, সবকিছু মিলিয়ে হেরিটেজ হোম বানাবো। তখন এলার মা বলে, হ্যাঁ আমি তো দেখেছিলাম মোবাইলে যে সবাই বিদেশিরা ঘুরতে আসে, বেড়াতে আসে, তারপরে থাকে। তখনই সরলা বলে, হোটেল রুম হবে এটা? তখন এলা বলে, হ্যাঁ। তারপরে বিক্রম সব জিনিসপত্র নিয়ে আসে আর বলে, যা যা আনতে বলেছিলেন সব নিয়ে এসেছি। তারপরে গোরা রেগে যায় আর বলে, আচ্ছা, আপনি এই বিক্রম মুখার্জি থেকে হেল্প নিতে পারলেন আর আমার থেকে নিতে পারলেন না? তখন বিক্রম বলে, না না মিস্টার সেন, আমি ওনার স্যালারি থেকে এই টাকাগুলো কেটে রাখবো, আপনি চিন্তা করবেন না। তখন এলা বলে, এবার শুনে নিয়েছেন তো, এবার চলুন, আমাদের হাতে হাতে সব কাজ করতে হবে তো, চলুন এবার আমরা সবকিছু গুছিয়ে নেব। তখনই এলা ওর বাবার লেখা বইটা নিয়ে বলে, এবার আমার বাবার লেখা বইগুলো সার্থক হবে। ওইদিকে আলিয়া বলে, এলা, তুমি যাই করো না কেন, তোমার প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য আছে তো একজন, দাঁড়াও, এখনই তাকে সব খবর দিয়ে দিচ্ছি। এই বলেই আলিয়া নেহাকে সবটা ফোন করে বলে দেয়। তখন নেহা বলে, ওকে আমি কিছুতে শান্তিতে থাকতে দেব না। তারপরে আলিয়া বলে, আমিও এলা তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না। তুমি আমার জীবন থেকে আমার মৈনাককে কেড়ে নিয়েছো। এই বলে চলে যেতে লাগলে এলা এসে আলিয়াকে ধরে ফেলে আর বলে, আলিয়া, কি, এবার তুমি কোথায় যাবে বলো তো? তুমি আমার সর্বনাশ করবে, তার আগে না তোমারই অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখনই আলিয়া বলে, মানে? তখন এলা বলে, হ্যাঁ, বলো তুমি নেহা কোথায়। আমার কাছে না বললেও না, পুলিশের কাছে তোমাকে তো বলতেই হবে। তোমাকে পুলিশের কাছে আমি ধরিয়ে দেব, কারণ এই বাড়ির সব খোঁজ খবর তুমি নেহাকে দিয়েছো, আর নেহাকে দিয়ে আমাদের এত বড় সর্বনাশ করিয়েছো। তুমি কি ভেবেছো তোমার স্বামী মৈনাককে আমি ধরিয়ে দিয়েছি বলে তুমি এরকম করবে? শোনো, ও একটা ক্রিমিনাল, ওনা অনেক কিছু করেছে। ও না তোমাকে ভালোবাসে, না কোনো মেয়েকে কোনোদিনও ভালোবাসতে পেরেছে। তাই তোমাকে যেভাবে ব্রেন ওয়াশ করেছে না, তুমি তোমার স্বামীকে বিশ্বাস করছো, বুঝতে পেরেছো? যেদিন তোমার এই বিশ্বাসটা ভেঙে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করেছো। তখন আলিয়া বলে, না, আমি কোনো ভুল করছি না। মৈনাককে তুমি ধরিয়ে দিয়েছো, তাই আমার স্বামীর প্রতি হওয়া অন্যায়ের বদলা তো আমি নেবই। তুমি, তারপরে জেঠু, তারপরে দাদা ভাই, সবাই মিলে আমার সঙ্গে অন্যায় করেছো। তখন এলা বলে, না, বাবা কোনো অন্যায় করেনি, তোমাকে ভুল বোঝানো হয়েছে। তুমি বুঝতে পেরেছো যে তোমার স্বামী এতদিনে কি করেছে, আর উনি না ওনার কর্মের সাজা পাচ্ছে। তখন আলিয়া বলে, মিথ্যে কথা বলছো তুমি। শোনো, আমি না কাউকে শান্তিতে থাকতে দেব না। মৈনাককে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তো, মৈনাককে জেলে ঢোকানো হয়েছে। এবার দেখো আমি কি কি করব। তখন এলা বলে, তুমি ভুল করছো আলিয়া, ভুল করছো। তুমি না কিচ্ছু করতে পারবে না। না তুমি আমাদের বাড়ির কোনো ক্ষতি করতে পারবে, না তুমি সেন বাড়ির কোনো ক্ষতি করতে পারবে। সব সময় আমি তোমার সামনে এসে দাঁড়াবো, আর আমি সব সময় নিজে দাঁড়িয়ে থেকে সেন বাড়ি এবং সেন বাড়ির প্রতিটা মানুষকে রক্ষা করব। তোমাদের জন্য কি না করেছে বলো তো? ওরা তোমাদের জন্য কি না করেছে, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? আরেকজন তোমাকে বলল, ভুল বুঝালো, আর তুমি সেগুলোই বিশ্বাস করলে। কেন আলিয়া, তোমার নিজের কোনো বুদ্ধিশুদ্ধি নেই? তখন তো আলিয়া এই কথা শুনে অবাক হয়। তারপরে দেখা যাবে হেরিটেজ হোমে থাকার জন্যই গোরা ছদ্মবেশে এলাদের বাড়িতে আসে। তখন এলা ছদ্মবেশে গোরাকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।